গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 11 জুন বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্য জুড়ে ফের শুরু হচ্ছে বনাঞ্চল দখলমুক্ত অভিযান। 30 দিনের সময়সীমা হাইকোর্টের উচ্ছেদের প্রস্তুতি প্রশাসনের। গুয়াহাটি হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশের পর অসমের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে ফের বড়সড় উচ্ছেদ অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে। আদালত বনভূমিতে বসবাসকারী দখলদারদের 30 দিনের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দেওয়ায় হুজাইয়ের ডবকা থেকে গোলাঘাট পর্যন্ত একাধিক এলাকায় নতুন করে উৎকণ্ঠা ছড়িয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি দেবাশিস বড়ুয়ার একক বেঞ্চ বনভূমি দখল সংক্রান্ত একাধিক মামলার শুনানি শেষে স্পষ্ট জানিয়ে দেয়, সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সেই কারণে বনভূমিতে অবৈধভাবে বসবাসকারীদের নির্ধারিত সময়ের মধ্যে এলাকা খালি করতে হবে। অন্যথায় জেলা প্রশাসন, পুলিশ এবং বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। পিএম কিষাণ যোজনার আওতায় যেসব সুবিধাভোগীরা 22তম কিস্তি লাভ করেছেন, তারা পরবর্তী 23তম কিস্তির টাকা লাভ করার জন্য 26 জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। সরকারের নির্দেশ অনুযায়ী প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করতে এবং ডিবিডি ব্যবস্থায় হওয়া অর্থ স্থানান্তর প্রক্রিয়া আরও জোরদার করতে সুবিধাভোগীর বার্ষিক ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষি বিভাগের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কৃষকদের সুবিধার্থে ইকেওয়াইসি প্রক্রিয়া দুটি মাধ্যমে করা যাবে: কমন সার্ভিস সেন্টারে সিএসসি বায়োমেট্রিক আধার প্রমাণীকরণ দ্বারা ও পিএম কিষাণ মোবাইল অ্যাপের মাধ্যমে। আগামী কিস্তি প্রদানের আগে কাছাড় জেলার 69,000-এরও বেশি হিতাধিকারী কৃষক অবিলম্বে ইকেওয়াইসি সম্পন্ন করতে আহ্বান করেন জেলা কৃষি আধিকারিক। এর জন্য সুবিধাভোগীর গ্রাম পর্যায়ে বিশেষ ইকেওয়াইসি শিবির আয়োজন সহ বয়স্ক, বিশেষভাবে সক্ষম এবং চলাফেরায় অক্ষম কৃষকদের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশনের ব্যবস্থা করা হবে। কৃষি বিভাগ মারফত জানানো হয়েছে, 26 জুনের মধ্যে ইকেওয়াইসি না করলে যোগ্য কৃষক পরবর্তী কিস্তির টাকা পাবেন না। তাই অবিলম্বে নিকটবর্তী সিএসসি অথবা কৃষি সম্প্রসারণ সহায়কের সঙ্গে যোগাযোগ করে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে আবেদন করা হয়েছে। কেরিয়ার বাঁচাতে 28 বছর পর কংগ্রেসে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিদিকে নিয়ে সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। দিল্লিতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাধিক বৈঠক ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধীর বৈঠক ঘিরে মমতার কংগ্রেসে ফেরার জল্পনা তুঙ্গে। বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের সাংসদ ডেরেক ব্রায়ানের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী জোটের ভবিষ্যৎ কৌশল এবং তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এই বৈঠকগুলিতে আলোচনা হয়েছে। এর জেরেই কংগ্রেস ও তৃণমূলের মধ্যে আরও ঘনিষ্ঠ রাজনৈতিক সমঝোতা কিংবা সম্ভাব্য একত্রীকরণের জল্পনা মাথাছাড়া দিয়েছে। কংগ্রেস সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে সোনিয়ার কাছে তৃণমূলের ভাঙন ও বিজেপির সাম্প্রতিক অত্যাচার নিয়ে দুঃখ প্রকাশ করেন মমতা। এরপরই সোনিয়া গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংযুক্তির প্রস্তাব রেখেছেন, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। একই সঙ্গে বিভিন্ন সূত্র জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর বৈঠকেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা হয়েছে। রাহুলও নাকি অভিষেককে কংগ্রেসে যোগ দিলে সাধারণ সম্পাদক করবেন বলে কথা দিয়েছেন। তবে মমতা বা অভিষেক এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দিয়ে পরে জানাবেন বলে জানিয়েছেন।
হাইলাকান্দি জেলাবাসীর দীর্ঘদিনের জমি সংক্রান্ত সমস্যা সমাধানে, বিশেষ করে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এনওসি প্রাপ্তি নিয়ে আজ জেলার অবর্তন ভবনে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসের তৎপরতায় আয়োজিত এই বৈঠকে অতিরিক্ত জেলায়ুক্ত ভূমি ও রাজস্ব, জেলার রাজস্ব চক্রের সার্কেল অফিসাররা, প্রবীণ নাগরিক ফোরামের প্রতিনিধিগণ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার পর এখন থেকে জমি ক্রয় বিক্রয়ের জন্য প্রয়োজনীয় এনওসি অনলাইনের পাশাপাশি অফলাইন পদ্ধতিতে সংগ্রহ করার বিষয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিধায়ক মিলন দাস জানান যে জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় শীঘ্রই হাইলাকান্দি সফরে আসছেন। সেই সময় অনুষ্ঠেয় জেলা পর্যালোচনা বৈঠকেও জমি সংক্রান্ত বিষয়গুলি পুনরায় উত্থাপন করা হবে এবং সমস্যাগুলির স্থায়ী সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের আগুন, একাধিক দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের। পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে বৃহৎ আকারের হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অন্তত 21টি মার্কিন ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। এর জেরে বাহরিন, জর্ডান ও কুয়েত সহ একাধিক দেশে সতর্কতা জারি করা হয়েছে। ইরানের বিপ্লবীরক্ষী বাহিনীর দাবি, তাদের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র শাখা দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে জর্ডানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। হামলার লক্ষ্য ছিল যুদ্ধবিমান রাখার পরিকাঠামো এবং সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র। ইরানের বক্তব্য, সাম্প্রতিক মার্কিন অভিযানের জবাব হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাহরিনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের আকাশ সীমানায় প্রবেশ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। কুয়েতও জানিয়েছে অধিকাংশ হামলা প্রতিহত করা সম্ভব হলেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যে গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার নির্দেশ কৌশিকের। অন্ন সেবার অগ্রগতি নিয়ে দিশপুরে বৈঠক মন্ত্রী কৌশিক রায়ের। রাজ্যের লক্ষ লক্ষ সুবিধাভোগীর কাছে খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা আরও সুষ্ঠুভাবে পৌঁছে দিতে তৎপর রাজ্য সরকার। সেই লক্ষ্যেই বুধবার জনতা ভবনে খাদ্য বিভাগের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন মন্ত্রী কৌশিক রায়। বৈঠকে অন্ন সেবা কর্মসূচির বাস্তবায়ন, রেশন বিতরণের বর্তমান পরিস্থিতি এবং বিভাগের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন তিনি। বিশেষ করে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত সুবিধাভোগীদের কাছে সময়মতো রেশন পৌঁছে দেওয়া এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন বিতরণ ব্যবস্থার বাস্তব চিত্র নিয়ে আলোচনা করেন কৌশিক। একই সঙ্গে সুবিধাভোগীদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আরও স্বচ্ছ পরিষেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। সরকারি সূত্রে জানা গেছে, খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরও দ্রুত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতের রাজনৈতিক ইতিহাসে সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের কৃতিত্ব অর্জন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কার্যকালের রেকর্ড অতিক্রম করে নরেন্দ্র মোদী বর্তমানে দেশের ইতিহাসে সর্বাধিক দীর্ঘ সময় অর্থাৎ 4399 দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারী নেতা হিসাবে নতুন নজির গড়েছেন। এই ঐতিহাসিক উপলক্ষে দেশ বিদেশের বহু স্বরাষ্ট্রনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তাদের সঙ্গে সুর মিলিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
একই সঙ্গে তিনি অসমের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ গুরুত্ব ও উন্নয়নমূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফের এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গুয়াহাটিতে। মহানগরীর বেলতলা এলাকায় সুস্মিতা বসুমতারি নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত সুস্মিতার বাড়ি উদালগুড়ি জেলার নতুন নলবাড়ি গ্রামে। তিনি গুয়াহাটির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বুধবার সকালে বেলতলায় তার বাড়ি থেকে সুস্মিতার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় তাকে চরম পদক্ষেপ নেওয়ার অবস্থায় পাওয়া গেছে। পরে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। তবে ঘটনার পরই নতুন মোড় নেয় তদন্ত। সুস্মিতার বাবা মেয়ের মৃত্যুকে আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন তার মেয়েকে খুন করা হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ইতিমধ্যে সুস্মিতার মৃত্যুকে কেন্দ্র করে তার বাবা হাতিগাঁও থানায় একটি এফআইআর দায়ের করেছেন। অভিযোগে তিনি মেয়ের মৃত্যুর পেছনে সন্দেহজনক পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। পরিবারের দাবি, ঘটনার আগের রাতে সুস্মিতা তার প্রেমিক আকাশ প্রসাদের সঙ্গে ছিলেন। সেই কারণেই পরিবারের সদস্যরা ঘটনার সঙ্গে অন্য কারো জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।